এবার স্নাতক সেকেন্ড ইয়ারে পড়ি। পরিবারে আমি, আমার আম্মু আর আব্বু। বাকি সবকিছু গল্পে জানতে পারবেন। কলেজে ঢুকে তাড়াতাড়ি সোজা আমার ক্লাসে। দেখলাম জসিম স্যার ক্লাস নিতেছে। আজকে ক্লাসে একটা বান্দরকে দেখতে পাইতেছি। কি বলেন স্যার? আমাদের ক্লাসে বান্দর? স্যার এখনই আমি চিড়িয়াখানায় কল দিতেছি, ওরা এসে নিয়ে যাবে। জানি স্যার আমাকেই বান্দর বলছে। এই ফাজিল, তোর বাপের সাথে খালি একবার দেখা পাই, তারপর বুঝবি। জসিম স্যার আমার আব্বুর বন্ধু, তাই হুমকি দিল। মনে মনে স্যারের গোষ্ঠী উদ্ধার করলাম। আজকে কতদিন পরে ক্লাস করতে আসলাম, কিসের কি আদর আপ্যায়ন করবে সেটা না করে আব্বুর হুমকি দেখায়। কোনো রকম ক্লাসটা করে মাঠে বসে আছি। শালার একটাও বন্ধু আসেনি। দেখি কল দিয়ে। হ্যালো, আপনি কি সাগর সাহেব বলছেন? ওই শালা ফোননি, তোর ফোন কাল সারাদিন অফ আসছিল কেন? খাওয়া দাওয়ার ভয়ে, তাই তো? তুই খালি কলেজে আয়, একদিন দেখে নিব তোকে। ঠিক আছে, দেখে নিস। ওরে আর বলা যাবে না আমি কলেজে আছি, নইলে 1 সেকেন্ডে আইসা আমার পকেট খালি করব। যাই বাড়ির দিকে। যেই সামনে পা বাড়াইছি, দেখি তিশা ওর বান্ধবীদের সাথে বসে আছে। ওই তিশা, আই লাভ ইউ। প্রতিদিন তো 2টা করে দাও, আজকে একটা দিলে কেন? তুই জীবনও মানুষ হবি না। রাগে কটমট করতে করতে উঠে চলে গেল। কিছুই বুঝলেন না তো? তিশা হলো আমার চাচাতো বোন। আমরা একই বাসায় থাকি, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। চাচার একটাই মাত্র মেয়ে তিশা। আমার চাইতে 1 ক্লাস সিনিয়র, স্নাতক 3rd ইয়ারে পড়ে। সেই ক্লাস 9 থেকে ওকে প্রতিদিন আই লাভ ইউ বলতাম। তার সাথে সাথে 2টা করে চর ফ্রি পেতাম ওর কাছ থেকে। তিশার সাথে ইয়ার্কি করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়িতে আসার পথে চায়ের বিল দিয়ে আসলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে তিশার রুমে গেলাম। দেখলাম তিশা পড়তেছে। এত পড়া লাগবে না তো তোমাকে? আমাকে দেখো না, একদম পড়াশোনা করি না, কিন্তু আমাকে দেখেছো কখনো ফেল করতে? তুই যেভাবে পাশ করিস ওইভাবে আমার পাশ না হয়ে ফেল হলেই ভালো। আজকাল মানুষকে ভালো পরামর্শ দিতে নাই। একদিন পড়তে পড়তে মাথা নষ্ট হবে, তখন বুঝবে। আমার মাথা নষ্ট হয় হোক, তুই এই রুমে কেন? আমি কি এমনি এমনি আসবো নাকি তোমার রুমে? বড় আম্মু তোকে একটা কথা বলতে পাঠালো আমাকে। কথাটা বলে বিদায় হ তাড়াতাড়ি। আই লাভ ইউ তিশা। পিছনে ঘুরে এক দৌড়, তখনই ধপাস করে পড়ে গেলাম। তিশা টেবিল থেকে উঠে আমার কাছে আসবে, তার আগে উঠে আমি দৌড় দিয়ে নিচে আসলাম। তিশাও নিচে আসলো। কি রে আশিক, হাঁপাচ্ছিস কেন? বড় আম্মু আর বলো না, দোতলায় একটা পেতনিকে দেখে দিছি দৌড়। কি বলিস? আজকালকার দিনে ওসব দেখা যায় নাকি? ধুর। বড় আম্মু পেতনিটা দেখতে একদম এইরকম লাগে। তিশার দিকে দেখিয়ে দিয়ে সোজা আমি বড় আম্মুর পিছনে লুকালাম। আম্মু তুমি সরে যাও, আমাকে পেতনি বলে, আর সারাটা দিন আমাকে জ্বালায়, এমনকি কলেজে গেলেও। পিছন দিক থেকে কে যেন আমার কান টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি আম্মু আমার কান ধরেছে। তিশামা, কি করছে এই বান্দরটা? আমাকে পেতনি বলেছে, আবার আমার পড়া ডিস্টার্ব করেছে। কিরে, তুই কখনো ভালো হবি না, খালি আমার মেয়েটাকে জ্বালাস। আম্মু, আমি তোমার নিজের ছেলে নাকি তিশা তোমার নিজের মেয়ে? আমার তো সন্দেহ আছে এটা নিয়ে। কোন রকম কানটা ছাড়িয়ে বাড়ির বাইরে চলে এলাম। ওইদিকে আম্মু আর বড় আম্মু দুইজনই হাসতেছে। তিশা ওদের হাসা দেখে আরো রেগে ওর রুমে গেল। আমি সন্ধ্যাটা বাইরে আড্ডা দিয়ে 8টায় আসলাম। চুপি চুপি বাড়িতে ঢুকে সোজা আমার রুমের দিকে দৌড় দিব, তার আগেই আব্বুর ডাক। এইদিকে আয় আশিক। আব্বু, কেন ডাকলে? লেখাপড়া বাদ দিয়ে খালি ঘুরে বেড়ানো তোর, এখন এখানে খেতে বস। আমার সেইভাবে ভেজা বিড়ালের মতো হওয়ার অবস্থা। তিশা দেখে বিটি বিটি হাসছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গেলাম। বসে বসে ভাবতেছি তিশাকে সিরিয়াসলি বোঝাতে হবে আমি ওকে ভালোবেসে ফেলেছি, নইলে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে। দেরি না করে তিশার রুমে চলে গেলাম। দরজায় দাঁড়িয়ে, আসবো ভিতরে? আমার রুমে আসতে কবে থেকে অনুমতি নিতে শুরু করলি? তিশা, আজকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। থাপ্পড় খাইতে আবার মন চায় নাকি? দেখো, আমি সিরিয়াস হয়ে মন থেকে বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমার সাথে এখন কোনো মজা করতেছি না। দেখ আশিক, আমি তোর চাচাতো বোন হই, আর তাছাড়া আমি তোর বড়। বুঝতে পেরেছে, আমি সিরিয়াসলি বলছি। তুমি চাচাতো বোন, নিজের তো আর না। আর
তুমি আমার 1 ক্লাস সিনিয়র, কিন্তু বয়স তো প্রায় একই। এটা কখনোই সম্ভব না, তুই চলে যা এখান থেকে এক্ষুনি। প্লিজ তিশা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোকে যেতে বলেছি কিন্তু। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি ওইখান থেকে চলে আসলাম আমার রুমে। বসে বসে ভাবছি হয়তো রেগে আছে আমার উপর, তাই বলছে। সকালে উঠতে উঠতে দেরি হইল, কলেজের 2টা ক্লাস হয়ে গেছে, তাই রুমে বসে গান শুনছিলাম। তখন সাগর কল দিল। আশিক কোথায় তুই? কেন রে? তিশা আপু প্রেম করে, আমাদের আগে বলিসনি কেন রে? আমরা তো জানতাম না। কি উল্টাপাল্টা কথা বলিস তিশা? প্রেম তো দূরের কথা, কোনো ছেলে বন্ধু নাই তার। তুই বললেই আমি বিশ্বাস করবো নাকি? এই তো কলেজ মাঠে এক সিনিয়র ভাই তিশাকে কলেজ মাঠে প্রপোজ করলো, আর আপুর সাথে সাথে রাজি হয়ে গেল। সাগরকে আর কথা বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি কলেজ মাঠে গেলাম। দেখলাম সত্যি তিশা একটা ছেলের সাথে হেসে হেসে হাত ধরে হাঁটতেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সোজা গিয়ে ছেলেটার হাত তিশার হাত থেকে সরিয়ে নাক বরাবর একটা ঘুষি দিলাম। তারপর আরো কয়েকটা মারলাম। হঠাৎ তিশা ছেলেটার সামনে দাঁড়ালো, ঠাস ঠাস করে 2টা চর আমাকে মারলো। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে। তুই আমার চাচাতো ভাই, তুই তোর মতো থাকবি। আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে বলছি তোকে? এতদিন অনেক সহ্য করেছি, নেক্সট টাইম তোকে আমার আশেপাশে যেন না দেখি, বখাটে ছেলে কোথাকার। তিশা ছেলেটাকে নিয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তিশা আমাকে থাপ্পড় দিয়েছে পুরো কলেজের সামনে। এতদিন যে থাপ্পড় দিত সেটা 2-1 জনের সামনে। বড় কথা, তিশা আমাকে এতটা ঘৃণা করে আগে জানতাম না। সাগর আমার কাছে এসে আমাকে সাইডে নিয়ে গেল। আমার যেন এখনো বিশ্বাসই হইতেছে না তিশা এটা করলো। তিশা বলেছে ওর আশেপাশে না যাইতে। আর যাব না। সাগরকে বলে আমি বাসায় চলে আসলাম, শুয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে তিশা বাড়িতে এসে একলাই ভাবতে লাগলো, আজকে আমি কি করলাম আশিকের সাথে? এটা কি ঠিক হলো আমার? আবার ভাবে ওকে তো আমি প্রায় চড় দেই, কিছুই তো মনে করে না। আজকে 5 দিন হলো আমি তিশার সাথে দেখা বা কথা বলি নাই। তিশা যখন কলেজ যেত তখন আমি বাড়িতে থাকতাম। তিশা আসার আগে আমি আবার বাড়ির বাইরে চলে যেতাম। এখন সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না আমার। আজকে 4-5 দিন থেকে আশিককে কোথাও দেখছি না। সারাক্ষণ আমাকে বিরক্ত করতো, এখন একদম করে না। তারপর আমাকে খুঁজতে আমার রুমের দিকে আসছে তিশা। এদিকে আমি কারো আসা শব্দ শুনে আইডিয়া করলাম তিশা হতে পারে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগাই দিলাম। তিশা আমার রুমে না পেয়ে আমার আম্মুর কাছে যায়। ছোট আম্মু, আশিককে দেখি না কয়দিন থেকে, কোথাও গেছে নাকি? কই না তো তিশা, তবে আগের মতো নেই, কেন জানি। ও আজকে আম্মু আর আব্বু নাকি কার যেন বিয়ে খেতে যাবে। আমাকেও বলল যেতে। আমি বলে দিয়েছি যাব না, মন মেজাজ ভালো নেই তাই। পরে আম্মু আর আব্বু গাড়িতে করে বিয়ে খেতে গেল। ঘন্টাখানিক পর বড় আব্বু কল দিল। আশিক বাবা, আর কিছু বলার আগে কান্না করে দিল। বড় আব্বু, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোর আব্বু আর আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আর বেঁচে নেই। তুই তাড়াতাড়ি হসপিটাল আয়। না, এটা হতে পারে না। কাঁদতে কাঁদতে দৌড়ালাম। চোখের সামনে শুধু আম্মু আব্বুর স্মৃতি ভাসছে। আমার এই পৃথিবীতে আব্বু আম্মু ছাড়া কি আছে আর? এটা কখনোই হতে পারে না। চোখ যেন আজকে কোনো কথাই শুনছে না, শুধু পানি বের হইতেছে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসলাম। দেখি বড় আব্বু একটা চেয়ারে বসে কাঁদতেছে। বড় আব্বু, আমার আম্মু আব্বু কোথায় বলো আমাকে? বড় আব্বু হাত দিয়ে ইশারায় পাশের একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি পাশের রুমে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ঢাকা 2টা বেডে 2 জন। তখনই এই রুমে বড় আম্মু আর তিশাও চলে আসলো। আমি কাপড় সরিয়ে দেখে আব্বু আর আম্মু ঘুমিয়ে আছে। আব্বু আম্মু, তোমরা ঘুমিয়ে আছো কেন? তোমরা তো কার যেন বিয়েতে যাবে, সেখানে না যে শুয়ে আছো কেন? আমি যাবো না বলেছি দেখে তোমরাও যাওনি বুঝি? ঠিক আছে, আমিও যাবো, উঠো এখন। এই তোমরা উঠছো না কেন? কথা বলো। আব্বু আম্মুর ওকে স্পর্শ করে। বড় আম্মু, দেখো আব্বু আম্মু উঠছে না, আমার উপর রাগ করে আছে। যাইনি তাদের সাথে, তাই তুমি একটু বলো না রাগ করে যেন না থাকে। আর আমার খুব কষ্ট হইতেছে। সবাই আমার পাগলামি দেখে কান্না করতেছে। বাবা, সত্যিটা মেনে নিতে হবে, তোমার আব্বু আর আম্মু বেঁচে নেই। না, আমাকে ছেড়ে তারা যেতে পারে না, তোমরা ভুল বলতেছো। সেদিনের পর থেকে আমার জীবনের হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেছে। সারাদিন একটা আমার রুমে বসে থাকতাম। আমি কোনোভাবে আম্মু আব্বুকে ভুলতে পারতেছিলাম না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তিশা আমার কাছাকাছি ছিল। সব সময়
এই সময়টায় আব্বু আমার মৃত্যুর কারণে সব মান অভিমান ভুলে গেছি।